আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। অভিযোগপত্রে বলা হয় ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারের থাকাকালে খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। এতে ১৩,৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ বিষয়ে জানতে চলে যাচ্ছি জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, রায়ের ব্যাপারে আর কি কি তথ্য আছে আপনার কাছে? লোপা আসলে দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের আজকে অবসান হলো এবং আদালত যে রায়টি দিয়েছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এই মামলায় বেগম খালেদা জিয়া সহ যে ৮ জন আসামি ছিলেন এই বা সব আসামিকে কিন্তু খালাস প্রদান করেছে আদালত। আমরা আসলে যখন রায় পড়ে শুনান বিচারক তখন কিন্তু আমরা মূলত এজলাস কক্ষে অবস্থান করছিলাম। সেই রায়ের পর্যবেক্ষণে বিচারক যেমনটা বলছিলেন যে মূলত আসলে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই বেগম জিয়া সহ বাকি আসামিদেরকে এই মামলায় আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলায় একজন আসলে 164 জবানবন্দিও রয়েছে এবং আদালতের বিচারক সেই 164-এর বিষয়ে যেটি বলছেন যে মূলত যখন তিনি 164 করেছিলেন যে আসামি তাকে তার আগে কিন্তু 4 দিনের রিমান্ডে রাখা হয়েছিল এবং আদালত বলছেন যে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আসলে তাকে দিয়ে 164 করানো হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে বেগম জিয়া সহ বাকি আসামিদের যে আইনজীবীরা ছিলেন তারা কিন্তু আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারাও সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন আসলে এই মামলায় বেগম জিয়া সহ অন্যান্য আসামিদেরকে হয়রানি করা হয়েছিল এবং এই হয়রানির মধ্য দিয়ে আসলে রাজনৈতিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি প্রচলিত ছিল, যে রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা, তারই একটি অংশ ছিল কিন্তু এই মামলা এবং সেই মামলা থেকে আজকে বেগম জিয়া খালাস পাওয়ায় আসামি যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা একই সাথে বলছেন যে বেগম জিয়াকে দীর্ঘ ১৭ বছর যেভাবে হয়রানি করা হয়েছে এবং বেগম জিয়া সহ অন্যান্য আসামিদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে আসলে রাষ্ট্রের কাছে যথোপযুক্ত ক্ষতিপূরণেরও কিন্তু দাবি করছেন এই আইনজীবীরা এবং একই সাথে তারা বলছেন যে দুদকের যে কর্মকর্তারা তৎকালীন সময়ে বেগম জিয়াকে আসামি করে মামলাটি করেছেন সেই দুদক কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও কিন্তু দাবি করা হচ্ছে এই আইনজীবীদের পক্ষ থেকে। একই বিষয় আসলে লোপ আপনাকে বলে রাখি যে ২০০৭ সালে মূলত এই মামলাটি করা হয়েছিল কানাডার নাইকো কোম্পানিকে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ে একটি চুক্তি করা হয়েছিল এবং সেই চুক্তির মাধ্যমে মূলত রাষ্ট্রের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এই অভিযোগে নিয়ে মূলত মামলাটি করা হয়েছিল। কিন্তু আইনজীবীরা বলছেন যে এই চুক্তিটি মূলত শেখ হাসিনার আমলেই করা হয়েছিল। বেগম জিয়া উল্টো এই চুক্তিটি তিনি গ্রহণ করতে চাননি এবং তিনি তখন তার ক্ষমতাকালীন সময়ে তিনি কিন্তু এই চুক্তিটির বিষয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। তারপরও আসলে উদ্দেশ্যমূলকভাবে তাকে হয়রানি করার জন্যই মূলত এই মামলায় তাকে আসামি করা হয়েছে এবং এই মামলায় এখন পর্যন্ত আজকে যে আসামিরা ছিলেন তাদের মধ্যে 5 জন কিন্তু এই আদালতে উপস্থিত ছিলেন, বাকি 3 জন উপস্থিত থাকতে পারেননি এবং এই মামলার আরও 3 জন আসামি ছিলেন যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন এবং তাদের নাম কিন্তু মামলা থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল। তো লোপাই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই মামলার সর্বশেষ খবর। জানছিলাম নাইকো দুর্নীতি মামলায় রায়ের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন, শারীরিকভাবে স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা যখন মনে করবেন তিনি দেশে ফেরার মতো অবস্থায় আছেন তখনই বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। দেশের মানুষের দোয়া, শত শত নেতা কর্মী যারা আছেন তাদের দোয়ায় উনি অনেক অনেক
স্টেবল আছেন, ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। যখন চিকিৎসকরা ওনাকে মনে করবেন যে উনি সুস্থ, দেশে ফেরত যাওয়ার মতো, সে সময় ইনশাআল্লাহ উনি চলে যাবেন। ভিসি প্রো ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি না মানা পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কুয়েট সংঘর্ষের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দেশীয় অস্ত্র হাতে গামছা মুখে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর কুয়েটে সংঘর্ষের ঘটনায় আজ সংবাদ সম্মেলন করবে ছাত্রদল। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। সংঘর্ষের একদিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেকটা থমথমে। ক্যাম্পাসের আশপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আর ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আজ দুপুরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘোষিত 6 দফা বাস্তবায়ন এখন অবস্থান কর্মসূচি চলতেছে এবং এই 6 দফা বাস্তবায়নের জন্য ওনাদেরকে দুপুর 1টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে বিসি এবং অথরিটিকে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে কুয়েটে সংঘর্ষকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অস্ত্র হাতে গামছা মুখে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে, দুপুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আশেপাশে যারা আছে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কিছু করবে না যেটা ছাত্রদের প্রতি উস্কান হিসেবে যায়। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো অপকর্মের দায় দল নেবে না। আর দুপুরে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। কুয়েটে হামলার ঘটনায় ব্যর্থতার শিকার ও নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে বুধবার রাতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে উপাচার্য ও 2 শিক্ষক সহ অন্তত 20 জন আহত হয়। এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? জি লোপা, আমি এখন রয়েছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। আমি একটু আগে ক্যাম্পাসে গিয়েছিলাম, ক্যাম্পাস ঘুরে দেখেছি। এই ক্যাম্পাসে কোনো আইন শৃঙ্খলা পুলিশ নাই বা সেনাবাহিনী, বিজিপি কালকে ছিল, আজকে তারা নাই। তবে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে। কুয়েটের যে মেডিকেল আছে, মেডিকেলের ভিতরে ট্রিটমেন্ট নিচ্ছেন উপাচার্য সহ 3 জন, এবং সেই মেডিকেলের সামনেই কিন্তু ওই শিক্ষার্থীরা মানববন্ধন করছে বা অবস্থান নিয়েছে। এবং শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ভিসি সাহেব মূলত ছাত্রদের দ্বারা মেডিকেলে অবরুদ্ধ রয়েছেন। অপরদিকে শিক্ষক নেতারা আমাকে জানিয়েছেন যে শিক্ষকরা এই ঘটনার পর থেকে জরুরি বৈঠকে বসেছেন, এখন পর্যন্ত কোনো তারা সিদ্ধান্ত দেন নেই। অপরদিকে ছাত্রদের যে 5 দফা দাবিতে আজকে দুপুরে 5 দফা দাবি দিয়েছিল, সেখানে কিন্তু উল্লেখ করা ছিল আজকে দুপুরে 1টার ভিতরে তাদের সিদ্ধান্ত না মানলে তারা আরও নতুন করে কর্মসূচি দেবে, সেই হিসেবে তারা শান্ত রয়েছে। অপরদিকে কুয়েটের যে জনসংযোগ কর্মকর্তা শাহেদ আহমদ আমাকে জানিয়েছেন যে সকাল 11টা হতে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভা চলছে। তিনি বলছেন যে ওই উপাচার্য মহোদয় ওই মেডিকেল হাসপাতাল থেকে তিনি জুমে অনলাইনে এই সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত দিচ্ছেন। সবাই আমরা আসি, হয়তো 1টার আগে কোনো সিন্ডিকেটের সভা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া খুলনার বা এই কুয়েটের বর্তমান সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। জি লোপা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের সর্বশেষ খবর। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু থাকলেও কুয়েটে হামলার ঘটনা ঘটত না উল্লেখ করে দ্রুত সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুয়েটে হামলায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব উচ্ছ্বাসে তিনি এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হওয়া তারুণ্যের উৎসবের সমাপনী দিনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলছি, সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা এবং সমর্থন পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। এ সময় আওয়ামী লীগের রাজনীতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, স্থানীয় সরকার নির্বাচন আগে করার এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে সংকট কাটাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরের সখীপুরে ক্ষমতায় থাকাকালে মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন সহ নিজ এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল, জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM ইনামুল হক শামীম ও তার স্বজনদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় প্রকল্প বানিয়ে নিজের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়ে সরকারি অর্থ অপচয় করেছেন তিনি। সখীপুরের একটি ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। নড়িয়া সখীপুর নিয়ে গঠিত শরীয়তপুর 2 আসন। 2018 সালে রাতের ভোটের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক AKM এনামুল হক শামীম। প্রথমবার সংসদ সদস্য হয়েই পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার পৈতৃক বাড়ি সখীপুরের চরভাগা গ্রামে। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আর এলাকায় দেখা যায়নি শামীম ও তার পরিবারের কাউকে। এই অপকর্ম কইরা টাকা পয়সা লুটপাট কইরা তার চাচা সহ কায়েম পাক সহ খায় ফেলাইছে। এদিকে কোনো কাজকাম আমাদের এনে হয় নাই। এনামুল হক শামীম এবং কায়েম পাক, তার চাচা প্যানেল চেয়ারম্যান, শরীয়তপুর জেলা প্যানেল চেয়ারম্যান কায়েম পাক সহ তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা জানায়, উপমন্ত্রী থাকাকালে শামীম ও তার লোকেরা জোর করে দখল করে নেন মানুষের জমি। প্রতিবাদ করলে পুলিশি নির্যাতন ও জেল জুলুমের ভয় দেখানো হতো। তারা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দিয়ে আমাদের এই জমিগুলো, এটা কৃষি জমি ছিল, এই কৃষি জমিগুলো তারা করে, ঠিক আছে, এখানে একটা গণকবরস্থানের নাম করে তারা জমি দখল করে। এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা মাটি বেচছে, মাটি বিক্রি করছে গ্রামে গ্রামে নিয়ে, কিন্তু প্রকল্পের নামে কোনো কিছুই হয় না। তারই সময় সখীপুর ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদের মাধ্যমে দফায় দফায় বরাদ্দ নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি, সেগুলোর প্রত্যেকটা রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে এবং আমরা এখন ফিল্ডে থেকেও এখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্তভাবে আমরা এর প্রতিবেদন কমিশনে প্লেস করব। শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়ন করেন এনামুল হক শামীম। প্রকল্পগুলো তার পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ করিয়ে সরকারি টাকা আত্মসাতেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।